ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি 20-22 মামলার মহামান্য সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া হয়েছে 4/4/2025 তারিখে। এই জাজমেন্টটি দিয়েছেন অনারেবল জাস্টিস পি.এস. নরসিমা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যার। জাজমেন্টটি 35টি পয়েন্টে 32টি পাতায় ব্যাখ্যা করা হয়েছে। এই জাজমেন্টটি নিয়ে আপনাদের সামনে আমি এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। এই জাজমেন্টের যে বিষয়গুলো উল্লিখিত হয়েছে সেগুলো আমি সংক্ষেপে আপনাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমেই দেখুন, জাজমেন্টের প্রথম পয়েন্টে বলা হয়েছে লিভ গ্রান্টেড, অর্থাৎ এই মামলার জন্য যারা মামলা করেছিলেন তাদের লিভটা গ্রান্ট করা হয়েছে। 2 নম্বর যে পয়েন্ট এই জাজমেন্টের, সেখানে দেখুন ডব্লিউবি প্রাইমারি এই মামলাটা মূলত ইস্যু যেটা, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ প্রাইমারি স্কুল ওয়েস্ট বেঙ্গলে। এই জায়গাটাই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস যে 2016, সেই রুলস 2016তে যে রুল 6 যেখানে কোয়ালিফিকেশন নিয়ে বলা হয়েছে, এই কোয়ালিফিকেশনের যে 2 অংশ, যে ক্যান্ডিডেটকে মিনিমাম কোয়ালিফিকেশন পজেস করতে হবে, সেই জায়গাটা নিয়ে এই মামলার মূল ইস্যু সেটা বলা হয়েছে। 3 নম্বর পয়েন্টে যে বিষয়টা, যে এনসিটি যে রুলটা মানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা ঠিক করেন, সেইটাই যে রুল 2 অফ মানে রুল 6 অফ সাবসেকশন 2 যেটা, সেটা অ্যামেন্ড হয়েছিল 2020 সালে। এবং সেখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল পোজেস দ্য মিনিমাম এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশন অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য এনসিটিই প্রিভেলিং অ্যাজ অন ডেট অফ পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন। অর্থাৎ এই যে নিয়ম, মূলত এই নিয়মটা নিয়েই কিন্তু এই মানে মামলার সূত্রপাত। অতএব প্রথমেই মহামান্য বিচারপতিরা এই নিয়মটাকে এখানে বলেছেন, তারা উল্লেখ করেছেন যে এনসিটির নিয়ম যেটা, যে অ্যাজ অন ডেট অফ পাবলিকেশন অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেই সময় মিনিমাম এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের উল্লেখ থাকতে হবে। সেই মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা প্রাথমিকের জন্য কি সেটা আপনারা সকলেই জানেন, পরবর্তীতে এই জাজমেন্টেও সেটা উল্লেখ করা হয়েছে। তারপরে 4 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা এখানে যেটা বলেছেন যে as is evident from the above, the minimum qualification specified in Rule 6 of Recruitment Rules 2016 will be those that are prescribed by the NCTE। অর্থাৎ এক্ষেত্রে রুল 2016 প্রাইমারি যে রুল, তার যে 6, সেখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা এনসিটির যে নিয়ম অনুযায়ী সেটাই কিন্তু ক্লাস 1 থেকে 8 অবধি যেটা এনসিটি ঠিক করে যে একজন টিচারের মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে, সেটাই কিন্তু প্রাথমিকের রুলে বলা ছিল। এবং সেটাই কিন্তু তারা তাদের নোটিফিকেশনে মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 1 to 4 তারা বলেছিলেন। এই জায়গাটা দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশন কি লাগবে সেটা বলা হয়েছে, যে একজন ক্যান্ডিডেটকে টেট পাস হতে হবে এবং ট্রেনিং বা আদার্স যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে। 5 নম্বর পয়েন্টে এখানে দেখুন যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, কিছু ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড। ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড মানে এই যে মামলাটা হয়েছে 20-22 সেশনের প্রার্থীরা যে মামলাটা মহামান্য সুপ্রিম কোর্টে নিয়ে গেছিলেন একটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে, এখানে যেটা বলা হয়েছে যে যারা মামলাকারী তারা 20-22 ব্যাচে ভর্তি হয়। এই 20-22 সেশনের ব্যাচে যেটা 1 জুলাই অফ দ্য ইয়ার সেটা শুরু হওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী শুরু হয়, এবং এটা শেষ হওয়ার কথা ছিল 13 জুন 2022 সালে। কিন্তু যেটা হয়, কোভিড-19 প্যান্ডেমিক প্রবলেমের জন্য 20-22 সেশনটা ডিলে হয়ে যায় এবং 30 জুন 2022 এর মধ্যে সেটা আর মানে শেষ হচ্ছিল না। অর্থাৎ ফার্স্ট ইয়ারের পরীক্ষাটাই কিন্তু সে সময় হয়নি, এমন ডিলে হয়েছিল। তো এরপরে এখানে যেটা বলা হয়েছে, যে যারা ক্যান্ডিডেট ছিলেন তারা কি করেন, তারা এই যে ডিলে হয়ে গেছে এর জন্য তারা মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন আর্টিকেল 226 অনুযায়ী। তারা যে বিষয়গুলো চেয়েছিলেন মামলা করে, যে তারা কোর্টে যেটা বলেছিলেন যে দ্রুত যেন তাদের ডিএলএড কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয় প্রাথমিক বোর্ডকে, যেহেতু প্রাথমিক বোর্ড ডিএলএডটা কন্ডাক্ট করান, এবং তাদের রেজাল্ট না হওয়া অবধি কোনো রিক্রুটমেন্ট যেন না নেওয়া হয়। যেহেতু তাদের রেজাল্টটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল 30 জুন 2022 এর মধ্যে, কিন্তু বোর্ড যেহেতু তাদের এই মানে সেশনটা শেষ করতে পারেনি, অতএব তারা এটা কোর্টে মামলা করে মূলত এই কারণে যে কোর্ট যেন নির্দেশ দেয় দ্রুত যেন তারা এটা শেষ করে 20-22 সেশনটা, এবং তারা এর মধ্যে যেন কোনো রিক্রুটমেন্ট পার্টিসিপেট মানে সংগঠিত যেন না করে, যেহেতু 20-22রা পার্টিসিপেট করতে তাহলে পারবে না সেখানে। এরপরে যেটা হয় যে এই জায়গাটাই, অর্থাৎ বোর্ড যেটা, যে বোর্ডের সেই সময় কিছু প্রবলেম ছিল, তার জন্য তারা একটি অ্যাডহক কমিটি তৈরি করে এবং সেই কমিটির পরবর্তীতে চেয়ারম্যান এসে সেই চার্জ নেয় এবং 24/8/2022 সেই চার্জ নিয়েছিলেন। তারপরে প্রেসিডেন্ট বা ডেপুটি সেক্রেটারি এরা কি করে, এরা যে ডিএলএড সেশন 2020-22 সেটা তারা ডিলে হয়েছে এটা তারা রিয়েলাইজড করে, এবং তারা এটা 20-22 সেশনের ডিএলএড প্রার্থীদের ফার্স্ট ইয়ারের যে পরীক্ষা সেটা তারা কন্ডাক্ট করে 15/7/2022 থেকে 18/8/2022 এর মধ্যে। এবং যে 30 জুন 2022 সালে যে সেশনটা শেষ হওয়ার কথা ছিল সেটা কিন্তু ফার অ্যাওয়ে, মানে অনেক বিয়ন্ড চলে যায়, অর্থাৎ সেশনটা শেষ হয় না। এই জায়গাটায় রিট পিটিশন যে মামলাটা তারা ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে, সেইটা হিয়ারিংয়ের জন্য প্রথম 21/9/2022 সালে ওঠে। তৎকালীন মহামান্য বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বেঞ্চে ওঠে। এবং বোর্ড প্রাথমিকভাবে কিছু বিষয়কে তারা মানে বলে ইনস্ট্রাকশনের জন্য মামলাটা তারা একটু পিছিয়ে দেওয়ার কথা বলে। ফাইনালি যখন মামলাটি 29/9/2022 সালে ওঠে, তখন বোর্ডের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়। তারা যেটা বলে যে ডিএলএড যে প্রার্থীদের যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা তারা নিয়ে ফেলেছে,
22 সেশনের, এবং সেই রেজাল্টটা তারা 29/9/2022 সালে ডিক্লেয়ার করবে এবং ডিজিটাল মার্কশিট তারা ইনস্টিটিউশনগুলোতে পাঠিয়ে দেবে। এরপরে তারা মহামান্য হাইকোর্টকে আরও একটি বিষয় ইনফর্ম করে যে এই যে 22 সেশনের ডিএলএড প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে যারা টেট কোয়ালিফাইড রয়েছেন, যারা এই ডিএলএড কোর্সে পার্সুইং করছেন এবং যারা পার্ট 1 এক্সামিনেশন কোয়ালিফাই করবেন, তারা কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংগঠিত হবে সেখানে তারা পার্টিসিপেট করতে পারবেন। এইটা কিন্তু পরিষ্কারভাবে বোর্ডই কিন্তু কোর্টে সাবমিশন করে জানায়। ইন ভিউ অফ দ্য স্টেটমেন্ট মেড অন বিহাফ অফ দ্য বোর্ড, অর্থাৎ বোর্ডের এই স্টেটমেন্ট অনুযায়ী সেই সময় তৎকালীন মহামান্য বিচারপতি কিন্তু এই মামলাটা ডিসপোজ করে দিয়েছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে বোর্ড যাতে করে তাদের কথা মতো 22 সেশনের প্রার্থীদেরকে যাতে করে পরীক্ষায় বসতে দেন। এরপরে বোর্ড 29/9/2022 সালে ডিএলএড পার্ট 1 এর এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশ করেন। তারপরে বোর্ড যেটা করেন তাদেরকে মার্কশিটটাও দিয়ে দেন এবং সেই দিনই 29/9/2022 সালে বোর্ড সেম ডেটেই তারা আরেকটি নোটিফিকেশন ইস্যু করেন। সেখানে তারা বলেন যে বোর্ড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে নিয়ে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংগঠিত করতে যাচ্ছে এবং এই ছাড়াও তারা 22 সেশনের ডিএলএড প্রার্থীদেরকেও সেখানে নেওয়া হবে, এমনও প্রভিশন তারা কিন্তু বলেন। এবং তারা যখন ফাইনাল নোটিফিকেশন পাবলিশ করেন 21/10/2022 সালে, সেই সময়ও কিন্তু তারা এটা মানে 29/9/2022 সালে যেটা তারা বলেছিলেন সেই অনুযায়ী তারা 22 সেশনের প্রার্থীদেরকেও কিন্তু বসার সুযোগ দিয়েছিলেন। এই জায়গাটায় আপনারা পরিষ্কার দেখুন, এক্ষেত্রে বোর্ড পরিষ্কার করে মানে বলেইছিল এই যে কোয়ালিফিকেশন জায়গায় কী কী কোয়ালিফিকেশন লাগবে, সেখানে বোর্ড দেখুন উল্লেখ করে দিয়েছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু আর আন্ডারগোয়িং ডিএলএড, ডিএড, স্পেশাল এডুকেশন বিএড ট্রেনিং সেশন 2022, অর্থাৎ এই সেশন 2022-এ যারা মানে পড়ছেন আর কি, তারাও কিন্তু উইল বি গিভেন অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু বি ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড, অর্থাৎ তাদেরকেও কিন্তু বোর্ড বলেন যে তারাও পার্টিসিপেট করতে পারবেন। এবং লাস্টে একটি বিষয় দেখুন উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু 29/9/2022 সালের নোটিফিকেশন যেটা বোর্ড প্রাথমিকভাবে পাবলিশ করেছিল। সেখানে বোর্ড একটা বিষয় উল্লেখ করেছে দেখুন, দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবল ইন দ্য ওয়েবসাইট। তারপরে বলেন সেটা কখন অ্যাভেলেবল হবে, 21/10/2022 সালে। তার মানে এই যে 29/9/2022 সালে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন নয়, তার কারণ 21/10/2022 সালে বোর্ড বলেছে তারা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বা এই রিলেটেড নোটিফিকেশন তারা পাবলিশ করবে ডিটেলসে। এবার এই জায়গাটা কেন আমি বললাম এবং এটা কেন বোল্ডভাবে লেখা রয়েছে, এইটাই পরবর্তীতে মহামান্য বিচারপতিরা ভালোভাবে ব্যাখ্যা করেছেন। এখানে দেখুন 13 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন যে বোর্ড যে নোটিফিকেশনটা ইস্যু করেছিল 21/10/2022 সালে সেটাই হচ্ছে অরিজিনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেখানেও 22 সেশনের প্রার্থীদেরকে অ্যাড করা হয়। কিন্তু বোর্ড ডিভিশন বেঞ্চে জানিয়েছিল যে 29/9/2022 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশনটাই নাকি নোটিফিকেশন রিক্রুটমেন্ট, সেটা পরবর্তীতে যে ঠিক নয় সেটা মহামান্য বিচারপতিরা বলেছেন। তার কারণ তারা 21/10/2022 সালের যে নোটিফিকেশন সেটাকেও তারা এখানে দিয়েছেন, সেখানে পরিষ্কার কিন্তু ডিটেলসটা বলা হয়েছে। এবং মহামান্য বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন দেখুন 14 নম্বর পয়েন্টে যে ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ রেফার্ড নোটিফিকেশন ডেটেড 21/10/2022 ইট ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স। ইট অলসো স্পেসিফাইজ দ্যাট টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেটস ইনক্লুডিং দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ফর দ্য সেশন 2020-22 ডিএলএড will be eligible to participate. It mentions that there are 11,765 vacancies, that the recruitment shall take place under the recruitment rules 2016. With this analysis, there cannot be any doubt about 21/10/2022 being the recruitment notification. This controversy must be end here. অর্থাৎ এখানে মহামান্য বিচারপতিরা বলছেন যে 29/9/2022 সালে বোর্ড যে নোটিফিকেশনটা পাবলিশ করেছিল সেটা অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নয়, সেটা রিক্রুটমেন্ট করা হবে এমনটাই জানানো হয়েছিল। কিন্তু অরিজিনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে 21/10/2022 সালে। সেখানে কত ভ্যাকান্সি থাকবে, কোন নিয়মে পরীক্ষা হবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, সব কিছু ডিটেলসে বলা হয়েছিল এবং সেখানে এটা ক্লিয়ার করে দেওয়া ছিল যে 22 সেশনের প্রার্থীরাও কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। এখানে 15 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 21/10/2022 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী 22 সেশনের প্রার্থীরা অ্যাপ্লাই করেছিলেন এবং 22 সেশনের প্রার্থীদের পার্ট 2 রেজাল্ট হয়েছিল 30/12/2022 সালে এবং ইন্টারভিউ শুরু হয়েছিল ডিসেম্বর 2022 থেকে। তারপরে প্রসেসটা এভাবেই চলছিল। কিন্তু কোশ্চেন দ্য লিগালিটি অফ দ্য অর্ডার পাসড বাই দ্য সিঙ্গেল জাজ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কিছু প্রাইভেট রেসপন্ডেন্ট তারা ডিএলএড মানে তাদের যাদের কোয়ালিফিকেশন ছিল কমপ্লিট, তারা কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন 29/9/2022 সালের যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল তারা সেইটাকে চ্যালেঞ্জ করে তারা মহামান্য ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেন এবং মহামান্য ডিভিশন বেঞ্চ কিন্তু সেই অ্যাপিলের ভিত্তিতে কি করেন, রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2022 সালের যে 29/9/2022 সালের নোটিফিকেশন সেটাকে কিন্তু মানে বলেন যে ওই যে মিনিমাম কোয়ালিফিকেশনের জায়গা সেই জায়গাটাকে চেঞ্জ করে দিয়ে বলেন যে 22 সেশনের প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এই জায়গাটায় কিন্তু মহামান্য বিচারপতিরা বলছেন দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট বাই ইটস অর্ডার ডেটেড 27/2/2023 বোর্ডকে একটি এফিডেভিট ফাইল করতে বলেছিলেন যে 22 সেশনের প্রার্থীদেরকে নিয়ে ডিটেলসে বলার জন্য। সেখানে বোর্ড একটি গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছে দেখুন, যে বোর্ড খুবই মানে গুরুত্বপূর্ণভাবে বলেছে, এখানে এই বিষয়টা লেখা রয়েছে দেখুন তাদের যে এতে যে এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশনের জায়গা, সে মিনিমাম কোয়ালিফিকেশনে কোথাও কিন্তু কাট অফ ডেট কিন্তু বলা বা স্পেসিফাই করা নেই। এই জায়গায় পরিষ্কার বলা হয়েছে দেখুন, দ্য নোটিফিকেশন নেভার স্টিপুলেটস
any date of eligibility. In other words, on and from which date such eligibility is to be counted or assessed is not specified in the notification. It can be the first day of January of the year of the recruitment. It can be on the date of recruitment notification, or it can be the date on which the candidate is evaluated. At the cost of prolixity, it is stated that no fixed date of considering the eligibility is evident from the aforesaid notification of NCTE. এই জায়গাটায় নিয়েই কিন্তু জাজমেন্টটা হয়েছে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ কেন? ডিভিশন বেঞ্চে যখন মামলা চলছিল তখন বোর্ডের কাছ থেকে ডিভিশন বেঞ্চ একটি এফিডেভিট চান যে আপনারা 20-22 সেশনের প্রার্থীদেরকে কেন অ্যালাউ করেছেন, তারা তো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট। এই জায়গায় বোর্ড যেটা ব্যাখ্যা করেছিল যে এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশনের যে জায়গাটা রয়েছে, এনসিটি বলেছে যে তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশনের যে পার্টটাই, সেখানে তারা এটা বলেছে যে একজন ক্যান্ডিডেটের কী কী মিনিমাম কোয়ালিফিকেশন দরকার, কিন্তু সেই কোয়ালিফিকেশনটা কবে কমপ্লিট হতে হবে সেই কাট অফ ডেট কিন্তু এনসিটির কিন্তু এতে বলা নেই। অতএব অথরিটি যে কাট অফ ডেট ঠিক করবে সেটাই কিন্তু ডেট। সেটা ফার্স্ট ডে অফ জানুয়ারি হতে পারে, সেটা যেদিনকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে তার আগে হতে পারে। এই জায়গাটায় অথরিটি যে ডেটটা দেবে সেটাই হচ্ছে ডেট। তার কারণ এনসিটির কিন্তু কোনো মানে স্পেসিফিকভাবে তাদের যে এলিজিবিলিটি মিনিমাম কোয়ালিফিকেশন সে জায়গায় তারা স্পেসিফিক ডেট কিন্তু ডিসাইড করেনি। এই জায়গাটায় তারা এটাও ব্যাখ্যা দিয়েছে যে কেন তারা 20-22 সেশনকে প্রার্থীদেরকে নিয়েছে, তার কারণ তাদের পরীক্ষা নিতে দেরি হয়ে গেছিল। এই সমস্ত বিষয়গুলো তারা এক্ষেত্রে উল্লেখ করেছে এবং তারা এটাও বলেছে যে একাডেমিকের যে মার্কসটা, যেহেতু তাদের সেশনটা মানে কমপ্লিট হচ্ছিল না, তারা অ্যাপ্লাই করেছে, কিন্তু তাদের কমপ্লিট হওয়ার পরেই কিন্তু একাডেমিক মার্কসটা অ্যাসেসড হবে। অতএব এইগুলো তারা ব্যাখ্যা দিয়েছে। ফাইনালি বাই দ্য অর্ডার ইম্পিউন্ড বিফোর আস, দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যালাউড দ্য অ্যাপিল। অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু যেটা করেছিল যে এই 20-22 সেশনের প্রার্থীদেরকে বাদ দিয়েছিল, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা করেছিল যে 2016 সালের যে রুল 6(2) সেই রুলসের যে জায়গাটা, সেখানে যেটা বলা ছিল যে অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ক্যান্ডিডেটস মাস্ট পোজেস দ্য এলিজিবিলিটি কোয়ালিফিকেশন অ্যাজ অফ দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, 29/9/2022। অর্থাৎ 29/9/2022 সালে যে নোটিফিকেশনটা পাবলিশ করেছিলেন বোর্ড, সেটাকেই ডিভিশন বেঞ্চ ধরেছিল যে সেটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা নোটিফিকেশন, সেটাই রিক্রুটমেন্টের। এবং সেই অনুযায়ী ডিভিশন বেঞ্চ এটা মনে করেছে যে এনসিটির যে কাট অফ ডেট সেটা হচ্ছে 29/9/2022। কিন্তু এক্ষেত্রে মহামান্য বিচারপতিরা বলছেন যে হাইকোর্ট এই জায়গায় মানে কোর্ট ট্রিটেড দ্য ডেট অফ নোটিফিকেশন 29/9/2022 ইনস্টেড অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেট 21/10/2022। অর্থাৎ মহামান্য বিচারপতিরা বলছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা করেছিল যে 29/9/2022 সালের নোটিফিকেশনটাকেই তারা রিক্রুটমেন্ট নোটিফিকেশন হিসেবে ট্রিট করেছিল, তারা 21/10/2022 সালের নোটিফিকেশনটাকে তারা ট্রিট করেনি। এই 21/10/2022 সালের নোটিফিকেশনটাকেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন হিসেবে ট্রিট করা উচিত ছিল, এবং তার জন্য যে রুলটা কাট অফ ডেটের ব্যাপারটা কোয়ালিফিকেশনের, সেই বিষয়টা কিন্তু ডিভিশন বেঞ্চ ভুলভাবে তারা সেটাসাইড করেছে বলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে নিয়ে মত প্রকাশ করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে। কিন্তু ডিভিশন বেঞ্চের রায়টা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে ডিভিশন বেঞ্চের রায়টা নিয়েও মহামান্য বিচারপতিরা বলেছেন। এরপরে এই যে মামলাটা, এই মামলাটা চ্যালেঞ্জ করে 20-22 সেশনের প্রার্থীরা এসেছে। এই মামলায় কোন কোন আইনজীবীরা উপস্থিত ছিলেন সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এখানে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে এই যে বিষয়টা, ইন্টারপ্রিটেশন অফ রুল 6(2) অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল 2016, এনসিটি ইজ দ্য স্ট্যাটুটরি অথরিটি। অর্থাৎ এনসিটি কি করেন, তারা মিনিমাম কোয়ালিফিকেশন সেট করেন, এবং 2016 সালের প্রাথমিক যে রুল, সেই রুলে এনসিটি এর মিনিমাম কোয়ালিফিকেশনটাই কিন্তু দেওয়া হয়েছে। এই জায়গায় এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের যেহেতু কোনো কাট অফ ডেট দেওয়া নেই, তার ফলে ওয়েস্ট বেঙ্গল টিচার যে রিক্রুটমেন্ট রুলস 2016, সেখানে যেহেতু এনসিটির রুলটাকে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে, তাই এই রুলটা হচ্ছে মানে এই যে রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা সঠিকভাবে করা হয়েছে, এইভাবে এই বিষয়টা কিন্তু লেখা রয়েছে। তার ফলে কিন্তু 20 নম্বর পয়েন্টে পরিষ্কার মহামান্য বিচারপতিরা বলছেন, দ্য ইন্টেন্ডমেন্ট রুল 6(2) অফ দ্য রিক্রুটমেন্ট রুলস 2016 ইজ অনলি টু ডিক্লেয়ার দ্যাট দ্য কোয়ালিফিকেশন as specified by NCT and that are prevailing on the date of publication of the recruitment notification should be possessed by the candidate. The purpose and object of the rule is not at all to declare a cut-off date for obtaining the qualifications. অর্থাৎ এনসিটির এই রুলটাকে যেভাবে ব্যাখ্যা করেছিলেন কলকাতা হাইকোর্ট, যে এই রুলটা এটাই বলছে যে কোয়ালিফিকেশনটা যেদিন নোটিফিকেশন দেওয়া হবে সেই দিনই থাকতে হবে, বিষয়টা তা নয়। এনসিটির এই রুলে কিন্তু কোনো কাট অফ ডেট ডিক্লেয়ার করা হয়নি। এই জায়গায় মহামান্য বিচারপতিদের মত যে বোর্ড কিন্তু তারা যে এফিডেভিটটা ফাইল করেছিল, সেই ফাইলে তারা যে পজিশনটা বলেছিল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কাট অফ ডেট নিয়ে এনসিটির রুলে কিন্তু কিছু বলা নেই, অতএব অথরিটি যেটা ঠিক করবে সেটাই হবে, সেটাই কিন্তু মহামান্য বিচারপতিরা মনে করছেন। এখানে মূলত এখানে তারা বিস্তারিত বলেছেন, আমি ডিটেলসে লাইন বাই লাইন না পড়ে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তার ফলে তারা এটা বলছেন যে উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য হাইকোর্ট কমিটেড এ মিস্টেক ইন ইন্টারপ্রিটিং and
construing Rule 6.2 as a provision prescribing some kind of a cut-off date by which time the minimum educational qualification must be possessed. This reasoning is contrary to the text of the rule. It is also contrary to the clear and unambiguous stand of the board. The interpretation of Rule 6.2 adopted by the division bench is incorrect and the judgment on this issue is hereby set aside. অর্থাৎ মহামান্য ডিভিশন বেঞ্চ যে রুল 6.2 নিয়ে ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছেন যে সেটা সঠিক নয়। তার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে খারিজ করলেন। কেন খারিজ করলেন? মহামান্য সুপ্রিম কোর্টের মতে যে এনসিটি মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলেছে এটা ঠিকই, কিন্তু সেই মিনিমাম কোয়ালিফিকেশনটা কবে কমপ্লিট হতে হবে সেই রুলে কিন্তু এনসিটির কিন্তু বলেনি। অতএব যারা অথরিটি, যারা নোটিফিকেশন পাবলিশ করছে, সেই কাট অফ ডেটটা তারাই ডিসাইড করে দেবে, তারাই বলে দেবে যে কবে কাট অফ ডেট। এক্ষেত্রে এনসিটির যে রুল সেখানে যেটা বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী কাট অফ ডেট হবে বলে মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা বিচার করেছিলেন সেটা সঠিক নয় বলেই কিন্তু মনে করছেন। এবং বোর্ড এক্ষেত্রে যে স্ট্যান্ডটা নিয়েছিল যে তারা এনসিটির রুলে কোথাও কাট অফ ডেট খুঁজে পায়নি, অতএব তারা এক্ষেত্রে মনে করছে যে 20-22 অ্যাপিয়ারিংদেরকে নিয়ে তারা কোথাও মিস্টেক করেনি। এই জায়গাটায় বোর্ডের এই স্ট্যান্ডটাকেই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টরা বলছেন যে বোর্ডের যেহেতু এই স্ট্যান্ড, অথরিটি যেহেতু স্ট্যান্ড নিয়েছে এবং এনসিটির রুলে যেহেতু কোনো স্পেসিফিক্যালি কোনো কাট অফ ডেট মেনশন নেই, অতএব মহামান্য ডিভিশন বেঞ্চ এই জায়গায় রুল 6.2-কে ভুলভাবে ইন্টারপ্রিটেশন করেছেন। তার ফলে যে জাজমেন্ট দিয়েছেন 20-22 সেশনে প্রার্থীদেরকে বের করে দিয়ে সেটাকে তারা সেট অ্যাসাইড করলেন। আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারলেন। এবার পয়েন্ট নম্বর 22 থেকে পয়েন্ট নম্বর একদম 26 অবধি আমরা যদি দেখি তাহলে আমরা যেটা দেখব যে কাট অফ ডেট নিয়ে কিন্তু বিভিন্ন জাজমেন্ট মহামান্য বিচারপতিরা সাইড করেছেন। তারা যেটা বলেছেন যে কাট অফ ডেট কবে হবে, অর্থাৎ একটা রিক্রুটমেন্টে একজন প্রার্থী যখন অ্যাপ্লাই করবেন তখন কোন ডেটটা কাট অফ ডেট, মানে কোন ডেটে কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের 3 জাজ বেঞ্চ বা অন্য কোনো বেঞ্চ তারা কি জাজমেন্ট দিয়েছেন এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সেখানে একটি বিষয় পরিষ্কারভাবে এটা বলা হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে কাট অফ ডেটের বিষয়টা অথরিটি ডিসাইড করে, অর্থাৎ অথরিটি তার নোটিফিকেশনে এটা দিয়ে দেয় যে কবে কাট অফ ডেট একটা পরীক্ষার ক্ষেত্রে, এবং অথরিটি যদি সেটা না দেয় তাহলে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর্ম এটাকেই কিন্তু কাট অফ ডেট হিসাবে ধরা হয়। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মহামান্য বিচারপতিরা উল্লেখ করেছেন। বা সব থেকে একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট যেটা তেজ প্রকাশ পাঠক ভার্সেস রাজস্থান হাইকোর্টের, এই জাজমেন্টটা কিন্তু ডেলিভার করেছিলেন মহামান্য সুপ্রিম কোর্ট এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারও কিন্তু ওই জাজমেন্টের মানে অংশ ছিলেন এবং একটা সাংবিধানিক বেঞ্চে জাজমেন্টে দেওয়া হয়। সেইখানে আপনারা সকলেই জানেন যে একটা লিগাল পজিশন ক্ল্যারিফাই করা হয় যে যখন একটি রিক্রুটমেন্ট পরীক্ষা সংগঠিত হয় সেটা কিন্তু একটা যেমন খেলার যেমন নিয়ম সেই নিয়ম অনুযায়ী, এবং প্রথমেই কিন্তু যেমন একজন খেলোয়াড়কে খেলার আগেই কিন্তু যেমন তাকে নিয়ম বলে দেওয়া হয়, তেমন একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংগঠিত হওয়ার আগেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে সেই রিক্রুটমেন্টে কী কী নিয়ম থাকবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবেন, কাট অফ ডেট কবে, এগুলো সব কিন্তু বলে দেওয়া থাকে। এবং একবার সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হলে মাঝপথে গিয়ে কিন্তু সেই রিক্রুটমেন্টের রুলটা কিন্তু পরিবর্তন করা যাবে না যদি না সেই রুলটা অসাংবিধানিক হয়। এই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্টরা বলছেন যেহেতু কাট অফ ডেটের এই বিষয়টা নিয়ে মানে যখন বোর্ড নোটিফিকেশন দিয়েছিল তখন তারা এটা বলেছিল যে ডিএলএড অ্যাপিয়ারিংরাও বসতে পারবে, এবং এনসিটির যে রুল মিনিমাম কোয়ালিফিকেশনের জায়গায় সেখানে কাট অফ ডেট নিয়ে কোথাও কিছু বলা নেই। অতএব অথরিটি তারা যেহেতু কাট অফ ডেটের একটা বিষয় ঠিক করছে, অতএব সেই জায়গাটা কিন্তু ভুল নেই বা এই জায়গাটায় এইটার উপর ভিত্তি করে কিন্তু এই জাজমেন্টটা হয়েছে। এবং এক্ষেত্রে 25 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা যেটা বলেছেন যে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের ব্যাপারটা নিয়ে যে রুল 6.2 রিক্রুটমেন্টের রুলসের 2016 সেখানে কিন্তু কোথাও ডেট কিন্তু মেনশন করা নাই, অর্থাৎ এখানে কিন্তু কোথাও বলা নেই যে কবে মানে একটা প্রার্থীকে মানে কোয়ালিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এবং উই হ্যাভ অলসো আপহেল দ্য স্ট্যান্ড অফ দ্য বোর্ড ইন দিস রিগার্ড। এবং এক্ষেত্রে বোর্ডের যে স্ট্যান্ড, বোর্ড যেটা বলেছে যে এনসিটির নিয়মে কোথাও বলা নেই যে কবে কাট অফ ডেট হতে হবে, অতএব তার জন্যই তারা 20-22 সেশনকে অ্যালাউ করেছে একটা নির্দিষ্ট কাট অফ ডেট বেঁধে দিয়ে তারা। তো সেক্ষেত্রে সেই স্ট্যান্ডটাকে তারা আপহেল করছেন বলেই কিন্তু মনে করছেন। বোর্ডের এই স্ট্যান্ডটা কিন্তু সুপ্রিম কোর্টে নয়, এটা কলকাতা হাইকোর্টের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটাকে পরবর্তীতে বোর্ড সুপ্রিম কোর্টে অবশ্য অন্য স্ট্যান্ড জানিয়েছিল, সেটা কিন্তু বিচারপতিরা গ্রহণ করেননি, বোর্ডের প্রাথমিক স্ট্যান্ডটাকে গ্রহণ করেছেন তারা। পরবর্তীতে মহামান্য বিচারপতিরা বলছেন ইট ইজ ইন দিস কনটেক্সট দ্যাট উই মাস্ট নাও কনসিডার দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 21/10/2022। অতএব 21/10/2022টাকেই মহামান্য বিচারপতিরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী ধরছেন, এবং সেখানে এই 21/10/2022-এর যে নোটিফিকেশন সেই অনুযায়ী যে 20-22 সেশনকে বসতে দেওয়া হয়েছিল এই জায়গাটায় কোনো মানে ভুল ছিল না, এবং এক্ষেত্রে এই লিগালিটি বা ভ্যালিডিটি নিয়ে কোনো প্রশ্নচিহ্ন থাকতে পারে না। The need for a close scrutiny of the recruitment notification is also ensured that it is in consonance with the law laid down by this court. এছাড়াও তারা এই যে 21/10/2022 সালে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশনটা ভুল ছিল কি ভুল ছিল না এটা নিয়েও তারা বলেছেন আমরা আলোচনা করছি, এটাও দেখা দরকার।
26 নম্বর পয়েন্টে তারা আরেকটি জাজমেন্ট তারা উল্লেখ করেছেন যে সেখানে দ্য ক্যান্ডিডেট সিকিং পাবলিক এমপ্লয়মেন্ট মাস্ট স্যাটিসফাই হিজ এলিজিবিলিটি রিক্রুটমেন্টস ইন টার্মস অফ দ্য ডেট অ্যাপয়েন্টেড বাই দ্য রিলিভেন্ট সার্ভিস রুলস। অর্থাৎ একজন ক্যান্ডিডেটের যে কোয়ালিফিকেশন সেটা কবে কমপ্লিট থাকতে হবে সেইটা রিক্রুটমেন্টের যে রুলস সেই রুলসে কিন্তু বলে দেওয়া থাকবে। ইফ দেয়ার ইজ নো কাট অফ ডেট, অর্থাৎ যদি কাট অফ ডেট না থাকে appointed by the rules, then such date as may be appointed for the purpose of advertisement calling for applications, অর্থাৎ সেক্ষেত্রে যবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে সেই ডেটটাকে ধরা হতে পারে কাট অফ ডেট। ফার্দার পরবর্তীতে ইফ দেয়ার ইজ নো সাচ ডেট অ্যাপয়েন্টেড দেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শ্যাল বি উইথ দ্য রেফারেন্স টু দ্য লাস্ট ডেট অ্যাপয়েন্টেড বাই হুইচ দ্য অ্যাপ্লিকেশনস হ্যাভ টু বি রিসিভড, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যেদিনকে সাবমিশন হয়েছিল তাহলে সেই ডেটটাকে ধরা হবে যদি অ্যাপ্লিকেশন কবে থেকে নেওয়া হয়েছিল সেটাও যদি পরিষ্কার উল্লেখ না থাকে। তারপরে 27 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতি এবার বলছেন দ্য রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড 21/10/2022 ইস্যুড ইন কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস নোটিফিকেশন ডেটেড 29/9/2022 ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। অর্থাৎ প্রাথমিক পর্ষদ যে 21/10/2022 প্রাথমিকের নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন সেখানে তারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে নিয়োগের জন্য তারা ইনভাইট করেছিলেন, ইনক্লুডিং দ্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস ফর দ্য সেশন 2022, অর্থাৎ 2022 ডিএলএড সেশনের প্রার্থীদেরকেও তারা বলেছিলেন যে তারাও বসতে পারবে। ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট, অর্থাৎ অনারেবল কলকাতা হাইকোর্টের অর্ডার মেনেই কিন্তু এটা তারা করেছিলেন। এবং এই বিষয়টা নিয়ে বলা হয়েছে যে এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অকুপাইজ অ্যান ইম্পর্টেন্ট পজিশন ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড দিস ইজ ফর দ্য রিজন দ্যাট দ্য ক্যান্ডিডেটস পার্টিসিপেটিং ইন দ্য সিলেকশন প্রসেস মাস্ট বি ইনফর্মড অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট উড অ্যাপ্লাই ফর কনসিডারিং দ্য এলিজিবিলিটি অফ দ্য পার্টিসিপেন্টস। মহামান্য বিচারপতিরা বলছেন যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন একটা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বলে দেওয়া থাকে যে কারা কারা পার্টিসিপেট করতে পারবেন, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। অতএব এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বোর্ড পাবলিশ করেছিল সেখানে তারা প্রথমেই এটা বলে দিয়েছিল কোর্টের অর্ডার মেনে যে 2022 সেশনের প্রার্থীরা বসতে পারবেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যদি পরিষ্কার করে না বলে দেওয়া থাকে কোন কোন প্রার্থী বসতে পারবে তাহলে সেটা ঠিক নয়, এবং এটা যদি বলে দেওয়া থাকে বা এইটা বলে দেওয়াটাই একটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার পরিচয়। Intended to prevent illegality and arbitrariness in executive action, as indicated herein above, the advertisement itself specified that candidates such as the appellants will be entitled to apply and their candidature will be considered. অর্থাৎ এই জায়গায় যারা 2022 সেশনের প্রার্থী অর্থাৎ যারা অ্যাপেলেন্টস তাদেরকে এটা এন্টাইটেলড করে দেওয়া হয়েছিল যে অ্যাডভার্টাইজমেন্টে যে তারা সেই পরীক্ষার জন্য বা নিয়োগের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের ক্যান্ডিডেটকে কনসিডার করা হবে। An important feature of this case is that the appellants were aggrieved by the inordinate delay in the conduct and completion of the DLED course for the session 2020-22, which was to be concluded by 13 June 2022. They invoked the jurisdiction of the High Court with a prayer for immediate declaration of their results in DLED, or in alternative to direct the state government to not to initiate the recruitment process pending declaration of their results. অর্থাৎ যারা 2022 সেশনের প্রার্থী তাদের যে ডিএলএড পরীক্ষা সেটা দেরি করে নেওয়া হচ্ছিল তার জন্য তারা অলরেডি কোর্টে চলে গেছিল। কোর্টে গিয়ে তারা এটা প্রেয়ার করেছিল যে তাদের যে পরীক্ষা সেটা দ্রুত নেওয়া হোক, এবং তারা এটাও জানিয়েছিল যে যাতে করে সেই সময়ে যেহেতু তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে না, সেশন শেষ করা উচিত ছিল 30/6/2022, কিন্তু সেশনটা শেষ করা হয়নি। অতএব তাদের সেশন শেষ না হওয়া অবধি যেন নতুন নিয়োগ প্রক্রিয়া না শুরু করা হয়। কোর্টের যে সেই রিট পিটিশন তারা ফাইল করেছিল সেখানে তারা কোনো ডিলে করেনি, অর্থাৎ রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ হওয়ার অনেক আগেই তারা কোর্টে চলে গেছিল, রিট পিটিশন ফাইল করেছিল 22/8/2022 সালে। এক্ষেত্রে লার্নেড সিঙ্গেল জাজ অফ দ্য হাইকোর্ট ডিড নট টেক আপ দ্য রিট পিটিশন অন মেরিটস, অর্থাৎ এক্ষেত্রে লার্নেড সিঙ্গেল জাজ মহামান্য সিঙ্গেল বেঞ্চের যে বিচারপতি তিনি প্রাথমিকভাবে কিন্তু মেরিট অনুযায়ী এই মামলাটা শোনেননি বলেই কিন্তু এক্ষেত্রে মনে করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তারা বলছেন যে হ্যাড দ্য লার্নড সিঙ্গেল জাজ ডেল্ট উইথ দ্য রিট পিটিশন অন মেরিটস, অর্থাৎ সিঙ্গেল জাজ যদি মেরিট অনুযায়ী রিট পিটিশনটাকে যদি ডিল করতেন তাহলে কি হতো, তাহলে যে রিলিফ তারা চেয়েছিল সেই রিলিফটা দেওয়া হতো। কি রিলিফ তারা চেয়েছিলেন? তারা চেয়েছিলেন যে তাদের যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট, অর্থাৎ তাদের যে ডিএলএড পরীক্ষা সেই পরীক্ষাটা দ্রুত নেওয়া হোক এবং তার রেজাল্টটা পাবলিশ করা হোক ইমিডিয়েটলি, এবং কোনো রিক্রুটমেন্ট যেন এই মুহূর্তে না নেওয়া হয়। Instead, the learned single judge disposed of the writ petition on the basis of the submission made on behalf of the board, proposing on equitable solution for resolution of the disputes. এক্ষেত্রে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যেটা করেছিলেন যে বোর্ড যে প্রপোজালটা দিয়েছিল যে তাদেরকে পার্ট 1-এর এক্সাম আমরা নেব, পরবর্তীতে আমরা পার্ট 2-র এক্সাম শেষ করব দ্রুত, এবং এর মাঝে আমরা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংগঠিত করছি সেখানে যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022 সেশনের এবং যারা পার্ট 1 এক্সাম কোয়ালিফাই করবে তাদেরকে আমরা পরীক্ষায় বসতে দেব। এইটা মেনে নিয়ে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি যে মামলাটাকে ডিসপোজ করে দিয়েছিলেন
On the basis of the submission of the board, the High Court permitted candidates such as the appellants to be given an opportunity to participate in the recruitment process. অর্থাৎ বোর্ডের যে সাবমিশন সেইটার উপর ভিত্তি করেই কিন্তু মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি কিন্তু অ্যাপেল্যান্টস মানে যারা 2022 সেশনের প্রার্থী তাদেরকে অপরচুনিটি দিয়েছিলেন যে তারা নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারবে, যেহেতু বোর্ড নিয়োগকারী সংস্থাই বলেছিল যে আমরা তাদেরকে এই সুযোগটা দেবো। The learned single judge of the High Court was not compromising on the standard prescribed for appointments. এক্ষেত্রে মহামান্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তিনি কিন্তু যে স্ট্যান্ডার্ড প্রেসক্রাইবড যে রয়েছে যে একটা রিক্রুটমেন্টের জন্য সেটাকে তিনি কম্প্রোমাইজ করেননি। ইট ইজ নোবডিজ কেস দ্যাট আনকোয়ালিফাইড পার্সনস উইল বি অ্যাপয়েন্টেড, অর্থাৎ কোনো আনকোয়ালিফাইড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য তিনি বলেননি। দ্য ডিরেকশন অফ দ্য লার্নেড সিঙ্গেল জাজ enabled candidates such as the appellants who were at the verge of completion of the course to participate in the selection process and they would have been appointed only upon attaining the prescribed qualifications. অর্থাৎ যে ডিরেকশনটা দেওয়া হয়েছিল অ্যাপেলেন্টসদের সেখানে লার্নেড সিঙ্গেল জাজ এটা বলেছিলেন যে সিলেকশন প্রসেসে তারা মানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের ডিগ্রি বা প্রেসক্রাইব যে কোয়ালিফিকেশন সেটা কমপ্লিট হওয়ার পরেই। The appellants who applied as per the recruitment notification, appellants যারা অর্থাৎ যারা 2022 সেশনের প্রার্থী তারা 21/10/2022 সালের নোটিফিকেশন অনুযায়ী তারা পার্টিসিপেট করেছিলেন। তারপরে তারা তাদের ডিগ্রি কমপ্লিট করেছিলেন। এরপরে ফাইনাল যে রেজাল্ট সেটা ডিক্লেয়ার হয়েছিল 30/12/2022 সালে। ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয় 2022 সালে। তারপরে প্রসেসটা এভাবেই চলছিল। ডিভিশন বেঞ্চে এরপরে মামলা যায় এবং ডিভিশন বেঞ্চ কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে সেটাসাইড করে। রুল 6(2) রিক্রুটমেন্ট যে রুল সেই রুলসের সেখানে কাট অফ ডেটটাকে তারা মনে করে যে অ্যাডভার্টাইজমেন্ট যে ডেট সেটাই কাট অফ ডেট এবং 2022 সেশনের প্রার্থীরা বাদ যান। তারপরে 30 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন দ্য ফ্যাক্টস অফ দিস কেস রিভিল এ রাদার এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন হোয়ার দ্য বোর্ড অ্যান্ড অলসো দ্য হাইকোর্ট sought to resolve the problem that had arisen due to late conduct of the 2022 DLED। মূলত এই যে ফ্যাক্ট তৈরি হয়েছে যে অ্যাপিয়ারিং হিসাবেই বসে পড়েছিলেন 2022 সেশনের প্রার্থীরা, তাদেরকে বসতে দিতে বাধ্য হয়েছিল বোর্ড, এইটা মূলত একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছিল এবং তাদের যে 2022 সেশনের প্রার্থীদের যে সেশন সেই সেশনটা লেট হয়ে গেছিল মূলত কোভিড-19 জন্য। এই বিষয়টা উল্লেখ করেছেন মহামান্য বিচারপতিরা। উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দেয়ার ইজ নো ইললিগালিটি অ্যান্ড আরবিটারিনেস ইন দ্য অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 21/10/2022 and that the recruitment process commenced under the relevant rules and also as per the direction of the single judge of the High Court disposing of the writ petition। মহামান্য বিচারপতিরা বলছেন সেক্ষেত্রে আমরা কোনো অনৈতিকতা খুঁজে পাচ্ছি না 21/10/2022 সালের প্রাথমিকের যে নোটিফিকেশন সেইটা, তার কারণ প্রাথমিকের নোটিফিকেশনটা মহামান্য সিঙ্গেল জাজের নির্দেশেই হয়েছিল এবং মহামান্য সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে এমন কিছু ভুল ছিল না। It is important to note that the recruitment notification dated 21/10/2022 was not challenged by anyone। এবং এটাও সঠিক যে 29/9/2022 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বলে যে নোটিশটা দিয়েছিল পর্ষদ সেটা যেহেতু কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশনই নয়, সেটা একটা প্রাথমিক নোটিশ। সেখানে জানানো হয়েছিল যে 21/10/2022 সালে অরিজিনাল নোটিফিকেশন আসবে এবং 21/10/2022 সালের নোটিফিকেশনটা যেহেতু অরিজিনাল নোটিফিকেশন রিক্রুটমেন্টের এবং সেটাকে কিন্তু কেউ চ্যালেঞ্জ করেনি। মূলত চ্যালেঞ্জ হয়েছিল 29/9/2022 সালের নোটিফিকেশনটা এবং সেটা কিন্তু অরিজিনাল রিক্রুটমেন্ট নোটিফিকেশন নয় বলে মনে করছেন মহামান্য সুপ্রিম কোর্ট। দ্য প্রিন্সিপাল লেট ডাউন বাই দিস কোর্ট, এখানে কোর্টের যে প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশনাল বেঞ্চ তেজপ্রকাশ সিং মামলায় যে কোয়ালিফিকেশন মাস্ট বি পোজেসড অ্যাজ পার দোজ প্রেসক্রাইবড ইন দ্য রুলস অর দ্য নোটিফিকেশন অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ বোথ বাই রেফারেন্স টু দ্য লাস্ট ডেট অ্যাপয়েন্টেড ফর রিসিভিং দ্য অ্যাপ্লিকেশনস। অর্থাৎ এই যে বলেছেন মহামান্য বিচারপতিরা যে কোয়ালিফিকেশন যেটা সেটা কি হবে সেটা প্রেসক্রাইবড রুল যেটা রয়েছে নোটিফিকেশনে যেটা দেওয়া হবে সেটাই কিন্তু হবে এবং এটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টেও বলা আছে। দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 21/10/2022 ইন্ডিকেটিং দ্যাট দ্য অ্যাপিলেন্টস উইল বি গিভেন অ্যান অপরচুনিটি। অর্থাৎ 21/10/2022 সালের যে নোটিফিকেশন সেখানে এটা পরিষ্কার করে বলা ছিল যে 2022 সেশনের প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন অ্যান্ড দ্যাট ইন্টেন্ডমেন্ট মাস্ট ইনউর টু দেয়ার বেনিফিট, এবং এইটাই তাদেরকে বেনিফিট দিয়েছিল। আন্ডার সিমিলার সার্কামস্ট্যান্সেস this court exercised its power and jurisdiction under Article 142 of the Constitution to validate and legitimate the recruitment process, the relevant portion of the judgment। অর্থাৎ এই যে অংশটা যে একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশনের ক্ষেত্রে যদি এটা বলা থাকে যে কোয়ালিফিকেশনটা দেওয়া থাকবে সেটাই কিন্তু সেটেল প্রিন্সিপাল। এক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিফিকেশনের যে প্রাথমিক পর্ষদ যেটা বলেছিল যে 2022 সেশনের প্রার্থীরা বসতে পারবে, সেই জায়গায় মহামান্য বিচারপতিরা বলছেন যে অ্যাপার্ট ফ্রম আওয়ার রিজনিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেটেড 21/10/2022 ইজ লিগাল অ্যান্ড ভ্যালিড অলসো। অর্থাৎ 21/10/2022 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পর্ষদ দিয়েছিল তারা মনে করছেন সেটা লিগাল এবং সেটা ভ্যালিড। We have no hesitation in exercising our power and jurisdiction under Article 142 of the Constitution to do complete justice for the parties। এবং তারা বলছেন যে আর্টিকেল 142 তারা ইনভোক করছেন তাদের পাওয়ারটা মহামান্য বিচারপতিরা, এবং তারা বলছেন যে যারা পার্টি রয়েছেন তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য এটা তারা করছেন, কমপ্লিট জাস্টিস দেওয়ার জন্য। ইন ভিউ অফ দ্য অ্যাভব উই অ্যালাউ দ্য অ্যাপিলস অ্যান্ড সেট অ্যাসাইড দ্য জাজমেন্ট অফ দ্য ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তারা সেট অ্যাসাইড করছেন, অ্যাপিলকে অ্যালাউ করছেন এবং তারা যে ডিরেকশনটা দিচ্ছেন দ্য রিক্রুটমেন্ট প্রসেস হুইচ কমেন্সড in the notification dated 21/10/2022 must proceed further
অর্থাৎ এই রিক্রুটমেন্ট প্রসেসটা যেটা 21/10/2022 অনুযায়ী শুরু হয়েছিল সেইটাকে কিন্তু আবার শুরু করার কথা বলছেন। মাস্ট প্রসিড ফার্দার, অর্থাৎ পরবর্তী যে ধাপটা রয়েছে বা পরবর্তী যে অংশগুলো বাকি রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করার কথা মহামান্য বিচারপতিরা বলছেন। পরবর্তী বাকি রয়েছে মানে আপনারা সকলেই জানেন যে 2022 সালের যে প্রাথমিক রিক্রুটমেন্ট নোটিফিকেশন সেখানে 9,500 জন সামথিং প্রার্থীর নিয়োগ অলরেডি হয়ে গেছে, তাদের প্যানেল বেরিয়ে গেছে। কিন্তু টোটাল ভ্যাকেন্সি ছিল 11,765 মতো। তো সেই ভ্যাকেন্সিতে কিন্তু অর্থাৎ কিছু ভ্যাকেন্সি যেটা পড়ে রয়েছে সেই পরবর্তী যে ধাপটা বা পরবর্তী নিয়োগটা সেটা করার কথা কিন্তু মহামান্য বিচারপতিরা বলে দিলেন। And the board must take immediate steps for concluding the recruitment process as expeditiously as possible. এবং বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হচ্ছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসকে দ্রুত শেষ করা হোক এবং খুব দ্রুত, এক্সপিডিয়াসলি এই টার্মটা ইউজ করা হচ্ছে, অর্থাৎ যত দ্রুত সম্ভব এই কাজটা শুরু করা হোক। 34 নম্বর পয়েন্টে মহামান্য বিচারপতিরা বলছেন, আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামিন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বাই দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট। মহামান্য বিচারপতিরা বলছেন যে আমরা শুধুমাত্র ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা দেওয়া হয়েছিল তার লিগালিটি, তার ভ্যালিডিটি নিয়ে আমরা আলোচনা করলাম। অল অ্যাপ্লিকেশনস ফর ইমপ্লিটমেন্ট আর ডিসমিসড অ্যাজ উইথড্রন। এক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছিল ইন্টারভিউইং পার্টি হিসেবে তাদের ইমপ্লিটমেন্টগুলোকে ডিসমিস করা হলো, উইথড্রন হিসাবে। পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশন ফর ইন্টারভেনশন ইমপ্লিটমেন্ট আর ডিসপোজড অফ অ্যাকর্ডিংলি। যা যা অ্যাপ্লিকেশন আছে সবকে ডিসপোজ করে দেওয়া হচ্ছে। এই জায়গায় এই জাজমেন্টটা দেওয়া হলো, 2022রা মূলত জিতলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ হলো এবং প্রাথমিক পর্ষদকে বলা হলো পরবর্তী নিয়োগ প্রক্রিয়া যা ধাপ বাকি রয়েছে সেটা দ্রুততার সাথে কমপ্লিট করতে। এবার প্রশ্ন হচ্ছে যে প্রাথমিকের তাহলে কি নতুন করে রিপ্যানেল হবে? এখানে কোথাও কিন্তু রিপ্যানেলের কথা বলা নেই। যারা নিয়োগ পেয়েছিলেন 9,533 তাদের বিষয়ে কিন্তু কোনো বক্তব্য এখানে লেখা হয়নি। এক্ষেত্রে তাদের নিয়োগটা সাবজেক্ট টু আউটকাম হয়েছিল এটা ঠিক, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু মানে মহামান্য বিচারপতি কিন্তু এখানে একটি শব্দও লিখেননি, একটি বাক্যও লিখেননি। সেক্ষেত্রে পর্ষদ ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিতে পারবে বা সক্ষম, এবং আমার যেটা মনে হয় পর্ষদ আগে যে নিয়োগটা তারা করে ফেলেছেন সেখানে তারা কোনো হস্তক্ষেপ করবেন না। অতএব প্রাইমারিতে আগে আপনারা যারা নিয়োগ পেয়ে গিয়েছিলেন তাদের কিন্তু কোনো সমস্যা নেই বলে আমার মনে হচ্ছে এই জাজমেন্টে। পরবর্তীতে 2022 সেশনে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন যারা এলিজিবল হবেন এর পরবর্তীতে, তারা কিন্তু যে ভ্যাকান্সি পড়ে রয়েছে সেখানে নিয়োগ পাবেন। তারা যদি যে কাট অফ মার্কস থাকবে সে অনুযায়ী তারা যতজন এলিজিবল হবেন তাদের প্রত্যেককেই কিন্তু আমার মনে হচ্ছে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে পর্ষদ ডিসাইড করবে কিভাবে নিয়োগ করব। যা ভ্যাকান্সি পড়ে রয়েছে সেখানে তাদেরকে যদি ইনকর্পোরেট করে নেওয়া যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। বাকি যদি নতুন কোনো ভ্যাকান্সি প্রয়োজন হয় তাহলে পর্ষদ সেটা কি করবে সেটা কিন্তু পর্ষদের ব্যাপার। আপাত অর্থে যারা অলরেডি নিয়োগ পেয়েছেন প্যানেলের মধ্যে যারা চাকরি করছেন তাদের সাবজেক্ট টু আউটকামের ব্যাপারটা এবার কিন্তু উঠে গেল, যেহেতু এই মামলাটা ডিসপোজড হয়ে গেছে। এই মামলার যে ফাইনাল রায় সেখানে তাদের নিয়ে কোনো নেগেটিভ কথা কিন্তু বা তাদের বিষয়ে কিছুই বলা হয়নি, তাদের কোনো চিন্তার কারণ নেই। 2022 সেশনের প্রার্থীরা মূলত আপনারা ছাড় পেলেন দুটো কারণে। এক হচ্ছে পর্ষদ আপনাদেরকে প্রথমেই অ্যালাউ করে দিয়েছিল, প্রথমেই বলে দিয়েছিল যে 2022 সেশনের প্রার্থীরা এলিজিবল, এবং 2022 সেশনের যে ট্রেনিং সেটা কোভিড-19 জন্য মানে শেষ করতে দেরি হয়েছিল। সেক্ষেত্রে 2022 সেশনের প্রার্থীরা যেহেতু আগেই তারা মামলা করেছিল কোর্টে এবং সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে 2022 সেশনের প্রার্থীদেরকে যাতে বসতে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে সেই প্রস্তাবটা নিয়োগকারী সংস্থা পর্ষদই দিয়েছিল কোর্টে। অতএব এই সমস্ত ব্যাকগ্রাউন্ডে এবং এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন সেখানে যেহেতু কোনো কাট অফ ডেটের মেনশনিং নেই, তার ফলে অথরিটি বোর্ড তারা যেটা ডিসাইড করেছে সেটাকেই কিন্তু লিগ্যাল এবং ভ্যালিড বলে কিন্তু মহামান্য বিচারপতিরা মনে করলেন এবং 2022 সেশনের প্রার্থীরা এই গ্রাউন্ডেই জিতে গেলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।